একদিন আপুর চুলে বিলি কেটে দিচ্ছিলাম আর ওর সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করেই ওর পিঠ থেকে শাড়ির আঁচলটা সরে যাওয়ার পর আমার চোখ পড়ল কয়টা কালো দাগের উপর। দাগটা দেখেই বোঝা যাচ্ছিল এটা প্রাকৃতিক কোনো কারণে সংঘটিত হয়নি, বরং পুরনো কোনো মারের চিহ্ন, যা সময়ের সাথে সাথে কালো হয়ে গিয়েছে। হঠাৎ করে আমার চুপ হয়ে যাওয়ার কারণটা আপু হয়তো বুঝতে পেরে কাপড়ের আঁচলটা দ্রুত টেনে তুলে নিলেন। আমতামতা করে বলল, তো তোর বিলি দেওয়া শেষ? তাহলে আমার সামনে আয়, তোর চুলে বিলি দিয়ে দিচ্ছি। আমি চুপচাপ আপুর সামনে এসে বসলাম। আপু আমার চুলে বিলি দিতে দিতে বলল, এখনো কি ছোট আছিস? চুলের এ কি হাল করেছিস? চুলের যত্নও নিতে পারিস না? গম্ভীর স্বরে আমি বললাম, চুলের হাল তো বদলানো যায়, কিন্তু মনের হাল কি বদলানো যায়? কষ্টে থেকেও সে কষ্ট কি করে হাসি দিয়ে আড়াল করতে হয়, সেই কাজটা মনে হয় তোর চেয়ে ভালো আর কেউ জানে না। আপু কিছুটা স্তম্ভিত হয়ে কথা ঘোরাতে একটু হেসে বলল, খুব পাকা পাকা কথা শিখেছিস তাই না? আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, গোয়েন্দাগিরি করতে হবে না তোর। আপুর দিকে ঘুরে হাতটা ধরে বললাম, আপু আমি স্কুলে পড়ি না যে তুই যা বলবি তাই বিশ্বাস করব। তোর পিঠের দাগ আপনা আপনি আসেনি, আর এটা কোনো প্রাকৃতিক আঘাতও নয়, এটা 100% কোনো মারের দাগ। আর তোর চোখের কোণে জল নিশ্চয়ই শুধু শুধু জমেনি। আপু তুই আমাকে বল, তোর কি হয়েছে? তোদের হাসি খুশি মিথ্যা চেহারার পিছনে কোনো সত্য লুকিয়ে আছে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো আপু। আপুকে এভাবে কোনোদিন কাঁদতে দেখিনি। বাবা মা কোনোদিন আপুকে একটা ফুলের টোকাও দেয়নি। কান্না মুছতে মুছতে আপু নিজের হাতে ব্লাউজটা একটু সরিয়ে দেখালো। আমি দেখলাম আপুর ফর্সা চামড়া তিতা পোড়া হয়ে গেছে, পিঠের অবস্থা আরও খারাপ। যেসব জায়গা কাপড়ে ঢাকা থাকে সেসব স্থানের দিকে তাকানোই যাচ্ছিল না। আমি আপুকে বললাম, এভাবে মানুষ মানুষকে মারতে পারে? পুলিশও তো আসামিকে এভাবে পেটায় না। এসব কি আপু? তুই এতদিন এসব আমাদের কাছ থেকে লুকিয়েছিস কেন? গতবারই আমার সন্দেহ হয়েছিল, যখন তোদের রুমে ডাকতে গেলাম তুই দরজা খুলতে বেশ দেরি করলি। ভেতরে ঢোকার পর আমি খেয়াল করেছিলাম তোর চোখ মুখ সব ফোলা। তুই মুখ লুকিয়ে থাকলেও আমি বিষয়টা খেয়াল করেছিলাম। পরদিন সকালেই চলে গিয়েছিলি বলেই আমি তোকে আর জিজ্ঞেস করতে পারিনি। নিতু বলল, প্রথমবার তোর ভাইয়া যখন আমায় থাপ্পড় মেরেছিল তখন ভেবেছিলাম হয়তো আমারই ভুল। পুরুষ মানুষের মন মেজাজ সবসময় একই রকম থাকে না, তাই হয়তো মেরেছে। পরে ও আবার নিজেই আমাকে বুকে টেনে নেবে। এরপর 2বার 3বার এভাবে বেশ কয়েকবার ও কারণে অকারণে আমার গায়ে হাত তুলতে লাগলো। আমি বুঝে গেলাম স্ত্রী হবার মূল্য বোধহয় এভাবেই শোধ করতে হয়। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছি, তাদেরকে জানালে তারা কেউই এটা মেনে নিতে পারবে না। শরীর তো কাপড়ে ঢাকা থাকে, তাই এসব ব্যথা কোনোদিন কেউ দেখবে না। এখন সয়ে গেছে, অভ্যাসও হয়ে গেছে। ভেতরের হাড় মাংস সব শক্ত লোহা হয়ে গেছে। কোনো অনুভূতি নেই, আক্ষেপ নেই, কারো প্রতি কোনো অভিযোগ নেই। এখন শুধু মৃত্যুর প্রতীক্ষা করি। আপুর কথা শুনে আমার চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে পড়ল। আমি আপুকে বললাম, তুই এত কিছু সহ্য কেন করছিস? তুই কোনো প্রতিবাদ করিসনি কেন? আমাদের জানাসনি কেন? এমন মুহূর্তে দুলাভাই চলে এলো। দুলাভাই আপুর দিকে কিছুটা আর চোখে তাকিয়ে বলল, কি আলাপ করছো দুই বোন মিলে, হ্যাঁ? আপু তাড়াতাড়ি নিজের চোখ মুছে বলল, তুই যা তাহলে। আমি আপুর দিকে একটু তাকিয়ে দ্রুত প্রস্থান নিলাম। সাথে সাথে দুলাভাই দরজাটা আটকে দিলেন। আমি ইচ্ছে করে দরজার ওপাশে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছিলাম দুলাভাই আপুকে কি বলে। আপু বলছিল, ছাড়ো, আমার লাগছে। দুলাভাইয়ের সুন্দর চেহারার পিছনে যে এত বড় একটা শয়তান লুকিয়েছিল সেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। দুলাভাই আপুকে এত অকথ্য ভাষায় কথা বলছিলেন যা অন্তত আমার পক্ষে এখানে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব না। আপুকে তিনি গালিগালাজ করে বলছিলেন, তোর বোনের কাছে আমার নামে কি বলছিলি? আপু কাঁদতে কাঁদতে বলছিল, আমি কিছু বলিনি, বিশ্বাস করো, ওর সাথে আমি এমনি অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম। এই কথা শেষ হওয়া মাত্র আমি একটা থাপ্পড়ের শব্দ শুনতে পেলাম। সব কিছু শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম, এত বড় জানোয়ারের সাথে আমার বোন এতদিন কিভাবে সংসার করছে। ঘটনার দিনে কাজের বাহানা দিয়ে আপুকে নিয়ে চলে গেলেন ওই অমানুষটা। বাসায় যখনই আপু আর দুলাভাই বেড়াতে আসতো বাবা মায়ের মতো খুশি আর কেউ হতো না। পুরো পরিবারই উৎসবের আমেজে বিরাজ করত। আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিতাম। খুব হাসি খুশি ছিল আমার বড় আপু। এক কথায় আমাদের আড্ডার প্রাণ বলা চলে। আমাদের ধারণা ছিল আপু আর দুলাভাই দুজনেই খুব শান্তিতে বসবাস করছে, সংসার করছে। তাদের মতো সুখী দম্পতি এখন রূপকথার গল্প। কিছুদিন আগে আমার আপু সবাইকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না এই সুন্দর পৃথিবীতে।
এই মৃত্যুর পিছনে শুধু ওই পাষণ্ড ব্যক্তিটি দায়ী নয়, দায়ী আমি এবং আমার মা বাবাও। হাসিমাখা মুখের পিছনে আপু সবসময় পাহাড়সমূহ কষ্ট লুকিয়ে রেখেছিলেন, যা আমরা কেউ কোনোদিনই পড়তে পারিনি। আপুর পোস্টমর্টেম রিপোর্টে কী এসেছে জানেন? শারীরিক অত্যাচার থেকে অদ্ভুত অতিরিক্ত মানসিক চাপই আপুর অকাল মৃত্যুর প্রধান কারণ। অত্যাচার কখনো ভুলবশত হয় না, এটার কোনো প্রথমবার বা দ্বিতীয়বার নেই। অত্যাচার অত্যাচারই। যদি আপনি রুখে না দাঁড়ান, লোকে কী ভাববে, সমাজ কী ভাববে, এসব চিন্তা করেন, তাহলে এটা আপনার দুর্বলতা আর স্বামীর অভ্যাসে পরিণত হবে। এই গল্পের মেয়েটা যদি একবার তার স্বামীর অন্যায় প্রতিবাদ করত এবং নিজের উপর বিশ্বাস রাখত, তাহলে আর তার এই অকাল মৃত্যু হতো না। আসুন আমরা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই, অন্যের প্রতিবাদ করি, সুন্দর সমাজ গড়ে তুলি।